গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 66 নাম্বার ক্লাস তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে আমরা অলরেডি কিন্তু 65টা জিকেজিএস এর ওপর থেকে ক্লাস কভার করে নিয়েছি। সেই ক্লাসগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলে যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেই ক্লাসগুলোকে ডাউনলোড করে কেউ দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রাখা হচ্ছে। আর প্রতিদিনের মতো আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট দিন অন্তর তোমরা রিভিশন করবে। তো শুরু করছি আজকের 66 নম্বর ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় কি? এই চারটে অপশনের মধ্যে পারমাণবিক চুল্লিতে কোনটা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়? থোরিয়াম, গ্রাফাইট, রেডিয়াম না সাধারণ জল? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই গ্রাফাইট আর সাধারণ জলের মধ্যে কনফিউজ হবে। কারণ কি? কারণ হলো এই দুটোর মধ্যে একটা অ্যান্সার, আরেকটা কি মানে যারা রিভিশন করবে না তাদের কনফিউশন হবে, এটাই বলতে চাইছি। কারণ হলো মডারেটর হিসাবে ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহৃত হয়, গ্রাফাইট এবং আরেকটা জিনিস ব্যবহৃত হয়, সেটা কি? সেটা হলো ভারী জল। এবার রিভিশন না করলে এই ভারী শব্দটা মনে থাকবে না, জলটা মনে থাকবে আবছা আবছা, তো অনেকে সাধারণ জল মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ্রাফাইট, অপশান বি এর সঠিক অ্যান্সার। মডারেটর হলো কি? একটা পারমাণবিক চুল্লির একটা উপাদান যা ফিউশন চেন বিক্রিয়ায় তাদের আরও কার্যকর করার জন্য দ্রুত নিউট্রনের গতি কমাতে কাজ করে। তো পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে তাহলে কি কি ব্যবহার করা হয় বললাম? গ্রাফাইট এবং ভারী জল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। থোরিয়াম কি? থোরিয়াম হলো একটা কিন্তু তেজস্ক্রিয় ধাতব মৌল। এর পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 90। এর পারমাণবিক পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো কিন্তু 90। নেক্সট কোশ্চেন, তালিকা 1 তালিকা 2 এখানে মিল করতে হবে। তো তালিকা 1-এ কি আছে? ভিটামিন আছে। তালিকা 2-এ কি আছে? সেই ভিটামিনের অভাবে যে রোগ হয় সেই রোগের নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদের কিন্তু অলরেডি আমি পড়িয়েছি ভিটামিন, এর আগের যে 65টা ক্লাস হয়েছে তার মধ্যে কমপক্ষে দুবার কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে ইম্পর্টেন্ট ভিটামিন। ইম্পর্টেন্ট ভিটামিন বলতে ওয়াটার সলিউবল যে 4টে ভিটামিন আছে, এবং ওয়াটার সলিউবল 2টো ভিটামিন, একটা ভিটামিন বি কমপ্লেক্স, তার মধ্যে আবার 8খানা ভিটামিন আছে, আর একটা কি? ভিটামিন সি। এই দুটো হলো ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল 4টে ভিটামিন। এগুলো ডিটেলসে পড়িয়েছি, এদের বৈজ্ঞানিক যে নাম আছে সেটা বলেছি, এবং এদের অভাবে কি রোগ হয়। তো যারা এর আগের ক্লাসগুলো দেখেছো তারা আশা করি অ্যান্সার করতে পারবে, তবুও আমি এই কোশ্চেনের পরে সেগুলো আরও আরেকবার রিভিশন করাবো। তো এখানে দেখো ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে কি হয়? ভিটামিন কে এর অভাবে কিন্তু কোথাও যদি কেটে যায়, তোমরা পড়েছো রক্ত সঞ্চালনের সময় কোন ভিটামিনের প্রয়োজন? ভিটামিন কে। তো এখানে ডান সাইডে অপশন দেখো আছে বেরি, রাতকানা, রিকেট আর শিশুদের রক্ত সংক্রান্ত রোগ। তাহলে ভিটামিন কে হবে কার সাথে লিঙ্ক? বি এর সাথে লিঙ্ক। এবার একটা কথা এখানে বলে রাখি, সাপোজ এক্সাম হলে গিয়ে তোমাদের এই যে 4টে এখানে আছে, 4টের মধ্যে হয়তো দুটোর সম্বন্ধে জানো। সাপোজ ধরো ভিটামিন কে জানো এবং ভিটামিন এ জানো। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। তো এই দুটো দিয়ে যদি এরকম তালিকা থাকে তাহলে কিন্তু তোমরা ট্রাই করতে পারো হিট অ্যান্ড ট্রায়াল। হিট অ্যান্ড ট্রায়াল বলতে কি? এখানে ফার্স্টে তোমাদের কনফার্ম তুমি জানো যে ভিটামিন কে এর অভাবে শিশুদের রক্ত সংক্রান্ত রোগ হয়, আর ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তো এখান থেকে চেক করো যে একের সাথে বা 4-এর সাথে রাতকানা মানে 4-এর সি কোনটা আছে? এখানে দেখো 4-এর এ আছে, তো অপশান এ এখান থেকে এলিমিনেট হয়ে গেল। 4-এর সি আছে, হতে পারে
4-এর বি এখানে বলেছে, তো অপশন সিও এখান থেকে টোটাল এলিমিনেট হয়ে গেল, 4-এর সি আছে, মানে এখান থেকে তুমি কনফার্ম হয়ে গেলে অপশন বি হবে, নতুবা অপশন ডি হবে। এবার দেখো এখানে ভিটামিন কে এর সাথে কি মিল হয়েছে, শিশুদের রক্ত সংক্রান্ত রোগ, মানে 1-এর সাথে বি। তো 1-এর সাথে দেখো অপশন বিতে আছে কি, এখানে 1-এর সাথে, তো অপশন বিও কেটে গেল, অপশন ডি মার্কিং করে চলে আসবে। তোমাদের যদি ভিটামিন ডি বা ভিটামিন বি এর সম্বন্ধে যদি কোনো আইডিয়াও না থাকে, তবুও অ্যান্সার কিন্তু তোমরা এইভাবে সঠিক করে আসতে পারবে। এটা বলে দিলাম জাস্ট এক্সাম টেকনিক। তো ভিটামিন বি এর অভাবে কি হয়, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ, অর্থাৎ হাড় সংক্রান্ত রোগ, আর ভিটামিন বি এর অভাবে হয় কি, বেরি রোগ। যদি এবার কোশ্চেন করি যে ভিটামিন বি এখানে বলা হয়েছে, তো বি কমপ্লেক্স এখানে টোটালি বলা হচ্ছে, তো ভিটামিন বি কমপ্লেক্সের কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়, তো অপশানে তোমাদের সেই ভিটামিনের নামও দেওয়া থাকতে পারে বা বৈজ্ঞানিক নামও দেওয়া থাকতে পারে। তো অ্যান্সার কি হবে, ভিটামিন বি 1 বা থিয়ামিন, যার রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম, এই থিয়ামিনের অভাবে কিন্তু বেরি রোগ হয়ে থাকে। তো এখান থেকে এবার নোট ডাউন করে নাও। ফার্স্টে লেখো ফ্যাট সলুয়েবল ভিটামিন, মানে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, ফ্যাট সলুয়েবল। তো ফ্যাট সলুয়েবল ভিটামিন কটা, 4টে ভিটামিন। কি কি, ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন এর রাসায়নিক নাম কি বা বৈজ্ঞানিক নাম কি, রেটিনল, রেটিনল, ভিটামিন এ রেটিনল। এর অভাবে কি রোগ হয়, এক্ষুনি দেখলাম রাতকানা, রাতকানা রোগ হয়ে থাকে, অর্থাৎ লস অফ ভিশন। নেক্সট লেখো ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে, এই 4টে ভিটামিন হলো কি, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, এক্ষুনি বললাম রিকেট, রিকেট রোগ হয়। ভিটামিন ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল, টোকো, টোকোফেরল। টোকোফেরলের অভাবে কি রোগ হয়, অ্যানিমিয়া বা আর রক্তের যে আরবিসি আছে, রেড ব্লাড কর্পাসেল, এই রেড ব্লাড কর্পাসেলের কিন্তু অবক্ষয় হয়, রেড ব্লাড কর্পাসেলের অবক্ষয় হয়। আর ভিটামিন কে এর অভাবে কি, শরীরের কোথাও কেটে গেলে সেখানে কিন্তু রক্ত জমাট বাঁধতে চায় না, অর্থাৎ শরীরে, শরীরে ক্ষত হলে, শরীরে ক্ষত হলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, অতিরিক্ত রক্তক্ষরণ, রক্তক্ষরণ হয় কিসের অভাবে, ভিটামিন কে এর অভাবে। তাহলে ভিটামিন কে এর বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে নাম, সেই বৈজ্ঞানিক নাম কি, ফাইলোকুইনন, ফাইলো, ফাইলোকুইনন, ফাইলোকুইনন হলো ভিটামিন কে এর বৈজ্ঞানিক নাম। নেক্সট এখানে লেখো ওয়াটার সলুয়েবল ভিটামিন, অর্থাৎ জলে দ্রবীভূত ভিটামিন। আচ্ছা, তোমাদের এইভাবেও কোশ্চেন দিয়েছিল তোমাদের, ওয়াটার সলিউবেল, ওয়াটার সলিউবেল ভিটামিন, এইভাবে কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে, যে এর মধ্যে কোনটা জলে দ্রবীভূত ভিটামিন বা এর মধ্যে কোনটা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, এইভাবে কিন্তু তোমাদের ভিটামিনের নাম দিয়ে কোশ্চেন দিতে পারে। তো ওয়াটার সলিউবেল ভিটামিনের মধ্যে ফার্স্ট লেখো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। এবার ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কটা ভিটামিন থাকে, 8টা ভিটামিন এক্ষুনি বললাম। কি কি, ভিটামিন বি 1, ভিটামিন বি 1, ভিটামিন বি 1 এর বৈজ্ঞানিক নাম কি, ভিটামিন বি 1 এর বৈজ্ঞানিক নাম হলো থিয়ামিন, থিয়ামিন। কি হয় এর অভাবে, আচ্ছা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, মানে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে 8টা ভিটামিন আছে, তো তাদের প্রত্যেকটা কিন্তু মনে রাখার দরকার নেই যে তাদের অভাবে কোন রোগ হয়, এটা প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখার দরকার নেই, যেগুলো বলবো সেগুলো মনে রাখলেই হবে। তো ভিটামিন বি 1 এর অভাবে এক্ষুনি বললাম বেরি রোগ হয়ে থাকে। নেক্সট লেখো ভিটামিন বি 2, ভিটামিন বি 2 এর বৈজ্ঞানিক নাম কি, রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন,
রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনের অভাবে কি হয়, মুখে ঘা হয়। এটা মনে না রাখলেও হবে। নেক্সট লেখো ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি, ভিটামিন বি থ্রি এর বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হলো নিয়াসিন। নিয়াসিন। নিয়াসিনের অভাবে কি রোগ হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্লেগ্রা। প্লেগ্রা রোগ হয়ে থাকে ভিটামিন বি থ্রির অভাবে। নেক্সট লেখো ভিটামিন বি। এবার এই জায়গাটায় খেয়াল রাখবে, এক হলো, দুই হলো, তিন হলো, চার ভিটামিন বি ফোর কিন্তু হয় না। ভিটামিন বি ফোর লিখবো না, চার বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে থাকছে মানে পরের অক্ষরটা, পরের নাম্বারটা কি আসে? ফাইভ। তো ভিটামিন বি ফাইভ। ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি, অর্থাৎ বৈজ্ঞানিক নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট লেখো ভিটামিন বি সিক্স। ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। 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 নেক্সট লেখো ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হলো বায়োটিন। বায়োটিনের অভাবে কি হয়? চামড়া ঘটিত রোগ হয়। এটা এখানে লিখে রাখো, চর্মরোগ। চর্মরোগ হয়ে থাকে, অর্থাৎ চার উপরে লাল লাল মতো যে র্যাশ বার হয় বা চুলকানি হয়, সেটাতে ডার্মাটাইটিস বলতে পারো ইংলিশে। তো এটা হয় কিসের অভাবে? ভিটামিন বি সেভেনের অভাবে। এবার এখানে খেয়াল করো, ভিটামিন বি ফোর কিন্তু হয় না বলেছিলাম, তাহলে চারের ডবল কি হয়? আট। তো ভিটামিন বি এইটও কিন্তু হয় না, তাহলে এইট, চার বাদ গেল, ভিটামিন বি এইট বাদ গেল, মানে এগুলো হয় না, এটা জাস্ট মনে রাখার জন্য বলছি, বাদ গেল। তো এর পরের যে ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিন, সেটা হবে কি? ভিটামিন বি নাইন, মানে আটের পরে কত? নয়। এর নাম কি? এর রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম হলো কি? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। নেক্সট এবং লাস্ট লেখো, নাইনের পরে টেন হয় না, ইলেভেন হয় না, ভিটামিন বি টুয়েলভ। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সায়নোকোবালামিন। 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 সাইনোকোবালামিনের অভাবে কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়ে থাকে। নেক্সট ওয়াটার সলিউবল ভিটামিন হলো ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। এর অভাবে কি হয়? স্কারভি। স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। নেক্সট কোশ্চেনে চলে আসো এখান থেকে। আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে? তো আতশবাজি কিছুদিন পরে থেকে বাঙালির উৎসব শুরু হবে, তো সেখানে আতশবাজির প্রদর্শন কিন্তু ধীরে ধীরে শুরু হবে। তো আতশবাজি প্রদর্শনে সবুজ রঙের কারণ হলো বেরিয়াম ক্লোরাইড। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো উৎসবের সময় রাতের আকাশে লাল, কমলা, সবুজ, নীল, বেগুনি ইত্যাদি রঙের আতশবাজির প্রদর্শনীতে কিন্তু ধাতব লবণ ব্যবহার করা হয়ে থাকে। তো বেরিয়াম ক্লোরাইড আতশবাজি প্রদর্শনে কিন্তু মানে বেরিয়াম ক্লোরাইড যদি থাকে সেই আতশবাজিতে, সেই আতশবাজির রং হবে কি? সবুজ রং। তো আতশবাজি প্রদর্শনে কিন্তু বিভিন্ন রকম ধাতব লবণ ব্যবহার করা হয়ে থাকে, যেমন স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়াম ক্লোরাইড। আচ্ছা, কি কি ব্যবহার করা হয়ে থাকে এখানে একটু নোট করে দিচ্ছি। স্ট্রনশিয়াম স্ট্রনশিয়াম কার্বনেট। স্ট্রনশিয়াম কার্বনেট। ব্যবহার করা হয়ে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম
ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম 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 ক্লোরাইড ব্যবহার করা হয় কপার ক্লোরাইড, কপার ক্লোরাইড। আচ্ছা, স্ট্রনশিয়াম যে কার্বনেট ব্যবহার করা হয়ে থাকে এর ফলে কোন রং হয় আতশবাজিতে? লাল রং, লাল রঙের হয়ে থাকে। ক্যালসিয়াম ক্লোরাইডের ফলে কমলা কালার দেখা যায়। সোডিয়াম নাইট্রেটের ফলে হলুদ, হলুদ কালারের দেখায়। বেরিয়াম ক্লোরাইড এক্ষুনি বললাম কি সবুজ রঙের, আর কপার ক্লোরাইডের জন্য নীল রঙের দেখায়। নেক্সট কোশ্চেনে চলে আসো, জলে ভারী ধাতু দূষণের কারণ কি? তো জলে ভারী ধাতু কি কি জলে থাকে? ক্যাডমিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম, তামা, পারদ, ম্যাঙ্গানিজ, নিকেল, সীসা, মলিবডিনাম, টিন ইত্যাদি হলো কিন্তু জলের ভারী ধাতু। তো এই সমস্ত ভারী ধাতু জাতীয় দূষণ এই নিম্নের যে চারটে অপশন আছে এর মধ্যে কোনটার জন্য হয়ে থাকে? তো এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পেন্টস, পেন্টস বলতে রং, রঙের জন্য কিন্তু হয়ে থাকে। রঙে কোন কোন ধাতু মেশানো থাকে? থাকে সীসা, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম এবং অন্যান্য কিন্তু রাসায়নিক পদার্থ মেশানো থাকে এই ইন্ডাস্ট্রিয়াল পেন্টসের মধ্যে। আর প্রত্যেকটা জীবন্ত প্রাণীর ওপর কিন্তু এই যে ভারী ধাতু, এই ভারী ধাতুর দূষণ, যেটা দূষণ কিন্তু মারাত্মকভাবে বিষাক্ত প্রভাব কিন্তু দেখায় বা রয়েছে। এবং জলজ খাদ্য শৃঙ্খলে এই ভারী ধাতু জমা হওয়ার কিন্তু প্রবণতা আছে। তো এখানে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর্মস্ট্রং। আর্মস্ট্রং হলো কিসের একক? আর্মস্ট্রংকে কিভাবে ডিনোট করা হয়? এর মাথায় এইভাবে। আর্মস্ট্রং কিসের একক? আর্মস্ট্রং হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। যদি কোশ্চেন দেয় যে ওয়ান আর্মস্ট্রং ইকুয়াল টু কত মিটার, তো মনে রাখবে 10⁻⁻10 মিটার হলো এক আর্মস্ট্রং এর ভ্যালু। তো আর্মস্ট্রং কিসের একক? তরঙ্গ দৈর্ঘ্যের একক। শক্তির এককে আমরা কি বলি? শক্তির এককে আমরা বলি জুল, ডিনোট করা হয় যে দ্বারা। কম্পাঙ্কের এককে আমরা বলি কি? হার্জ, হার্জকে ডিনোট করা হয় এই জেড দ্বারা। আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে যদি বলি, যদি কোশ্চেন দেয় যে দৈর্ঘ্যের সব থেকে বড় একক কোনটি? দৈর্ঘ্যের সব থেকে বড় একক, দৈর্ঘ্যের সব থেকে বড় একক কোনটা? তো দৈর্ঘ্যের সব থেকে বড় একক মনে রাখবে পারসেক। পারসেক হলো দৈর্ঘ্যের সব থেকে বড় একক। ফার্স্ট অপশনে কি থাকবে? আলোকবর্ষ। না, অ্যান্সার কিন্তু আলোকবর্ষ হবে না, অ্যান্সার হবে পারসেক। কারণ 1 পারসেক সমান 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ, 3.26 আলোকবর্ষ। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এখানে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, এছাড়া এসএসসির বিভিন্ন এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে রেগুলার বেসিসে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমাদের সময় মতো ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে আবারও বলছি, ক্লাসের শুরুতেও বলেছি যে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আচ্ছা, এখানে এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে।
হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে তোমাদের আগে থেকে রুটিন প্রোভাইড করে দেওয়া হয়, কবে কোন ক্লাস হবে বা ক্লাসের শুরুর 2 মিনিট 5 মিনিট আগে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো এক্সামের রেজাল্ট, অ্যান্সার কি, অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু তোমাদেরকে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কী করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, ভিডিও কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানালেই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের নতুন একটা চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। যেহেতু চ্যানেলটা নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। রিজু দা চরিত্রটাই স্রষ্টা কে? রিজু দা, তো রিজু দা চরিত্রের স্রষ্টা হলেন বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহের সৃষ্ট চরিত্র হলো কি রিজু দা। তো এরকম কিন্তু তোমাদের বিভিন্ন চরিত্র সৃষ্টকারী পড়িয়েছি এর আগের ক্লাসগুলোতে, সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরও আরেকবার তোমাদেরকে নোট ডাউন করাচ্ছি, তো ভালোভাবে নোট ডাউন করবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একজনের কমেন্ট আমি দেখেছি এই পিএসসির ক্লাসেই, সম্ভবত লাস্ট 2-3টে ক্লাস আগের কমেন্টের কথা বলছি। সে লিখেছিল যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হবে, তো মিস্টেক হতেই পারে, আমি ক্লাসটা ভেরিফাই করিনি। পরবর্তীতে আমি হয়তো শরদিন্দুর জায়গায় শরবিন্দু বলেছি, তো যাই হোক, যদি বলে থাকি সেটা কারেকশন করে নেবে এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এরকম মিস্টেক আমাদের হতেই পারে, কারণ একসাথে আমরা পার ডে কিন্তু 4 থেকে 5টা করে ক্লাস প্রোভাইড করে থাকি, তো সেই কারণে হয়তো মিস্টেক বা কন্টেন্ট রেডি করারও আমাদের একটা ব্যাপার থাকে যে কোন জিনিস পড়াতে হবে বা কোন কোশ্চেন ক্লাসে রাখবো। এইভাবে কিন্তু কন্টেন্টও আমাদের ক্রিয়েট করতে হয় এবং তার পাশাপাশি ক্লাসও নিতে হয়। 3টে 4টে বা 5টা ক্লাস থেকে যায় পার ডে, তো সেই কারণে হয়তো আমাদের সিলি মিস্টেক হতে পারে। তো ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, বা যদি ভবিষ্যতে হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র সৃষ্টি করেছেন তার মধ্যে ফার্স্ট লেখো ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ বক্সী, বা শুধু লিখে রাখো ব্যোমকেশ। আরেকটা চরিত্র ক্যারেক্টার লিখে রাখো এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, সেটা হলো সত্যবতী, সত্যবতী। নেক্সট লেখো এখানে নাম সমরেশ বসু, সমরেশ বসু। সমরেশ বসু সৃষ্টিকারী ক্যারেক্টার হলো গোগল, গোগল, গোগল হলো সমরেশ বসু সৃষ্টিকারী ক্যারেক্টার। নেক্সট লেখো এখান থেকে সমরেশ মজুমদার। এই দুটো গোলাবে না, সেই কারণে পাশাপাশি লিখছি, একটা সমরেশ বসু আর একটা হলো সমরেশ মজুমদার। তো সমরেশ মজুমদারের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো অর্জুন, অর্জুন। আর সমরেশ বসু সৃষ্টিকারী ক্যারেক্টার হলো কি গোগল। নেক্সট যে দুজনের নাম লেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই দুটো ম্যাক্সিমাম গুলিয়ে ফেলে কারণ একই ধরনের নাম। একজন হলেন নারায়ণ দেবনাথ, নারায়ণ দেবনাথ। আরেকজন হলেন নারায়ণ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নাম কি? ক্যারেক্টারের নাম হলো টেনিদা,
টেনিদা। আর নারায়ণ দেবনাথটা মোস্ট ইম্পর্টেন্ট। কি কি তিনটে মনে রাখবে, বাঁটুল দা গ্রেট, নন্টে ফন্টে। আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের টাইমের কথা বলছি, তখন কিন্তু এই সমস্ত কার্টুন গুলো পেলে হতো আকাশ বাংলা চ্যানেলে, এখন হয় কিনা জানি না। তো এই সমস্ত ক্যারেক্টার কে ক্রিয়েট করেছেন? নারায়ণ দেবনাথ। বাঁটুল দ্য গ্রেট, নন্টে ফন্টে, আর একটা লিখে রাখো হাদা ভোদা। হাদা ভোদা, এই তিনটে ক্যারেক্টার ক্রিয়েট করেছে কে? নারায়ণ দেবনাথ। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় কি? টেনিদা। টেনিদার মতো একদম সিমিলারলি শুনতে লাগে ঘনাদা। তো ঘনাদা যে ক্যারেক্টার, এই ঘনাদা ক্যারেক্টারের স্রষ্টা কে? তো লিখে রাখো, ঘনাদা ক্যারেক্টার তৈরি করেছেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র ঘনাদা ক্যারেক্টার তিনি কিন্তু সৃষ্টি করেছেন। নেক্সট, এখান থেকে আরো একটা দুটো লেখাবো, একটা দুটো না, পাঁচটা ছটা লেখাবো। লেখো নীরাজ বিক্রম। নীরাজ বিক্রম। নীরাজ বিক্রমের সৃষ্টিকারী ক্যারেক্টার কি? নীরাজ বিক্রমের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো মোটু পাতলু। মোটু মোটু পাতলু। নেক্সট, লেখো প্রাণ কুমার শর্মা। প্রাণ কুমার শর্মা। এনার সৃষ্টিকারী ক্যারেক্টার হলো কি? এনার সৃষ্টিকারী ক্যারেক্টার হলো চাচা চৌধুরী। চাচা চাচা চৌধুরী। নেক্সট, লেখো এখান থেকে উইলিয়াম হানা। উইলিয়াম হানা ও জোসেফ বারবারা। জোসেফ জোসেফ বারবারা। জোসেফ বারবারা। এনার সৃষ্টিকারী ক্যারেক্টার হলো আমার মোস্ট ফেভারিট, বা তোমাদেরও হয়তো মোস্ট ফেভারিট, টম অ্যান্ড জেরি। কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে পেলে হতো আমরা যখন ছোট ছিলাম। এখন অনেকদিন এর মানে দেখি না আমি, এখন কোন চ্যানেলে হয় জানি না, বা হয় কিনা আদৌ জানি না। এডগার, নেক্সট নাম লেখো এডগার রাইস বারোস। এডগার রাইস বারোস। এডগার রাইস বারোসের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো টারজান। টারজান। নেক্সট, এখান থেকে লেখো লি ফক। লি ফক। লি ফকের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো দা ফ্যান্টম। দা দা ফ্যান্টম। নেক্সট লেখো স্ট্যানলি। স্ট্যানলি। এবং এনার সাথে আরেকজনের নাম লেখো স্টিভ ডিটকো। স্টিভ স্টিভ ডিটকো। এনার সৃষ্টিকারী ক্যারেক্টার হলো স্পাইডারম্যান। স্পাইডারম্যান। আর একটা লেখো এখান থেকে গৌরী কিশোর চৌধুরী। আচ্ছা, অপশানেই ছিল, এখান থেকে আমি লিখে দিচ্ছি গৌরী কিশোর ঘোষ। গৌরী কিশোর ঘোষের সৃষ্টিকারী যে ক্যারেক্টার সেটা হলো কি ব্রজদা। আচ্ছা, পাশেই লিখি ব্রজদা। ব্রজদা। সমরেশ বসু বলে দিয়েছি গোগাল। সমরেশ বসু বলেছি, সেকেন্ডেই বলেছি গোগাল। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সৃষ্টি করা ক্যারেক্টার হলো গুপি বাঘা। গুপি বাঘা। চলে আসো নেক্সট কোশ্চেন। আমাদের দেশের বৃহত্তম জলসেচের উৎস কোনটা? তো আমাদের দেশের বৃহত্তম যে জলসেচ তার উৎস হলো কি? উৎস হলো নলকূপ। কূপ এবং নলকূপ। অপশন সি এর সঠিক অ্যান্সার। এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল, মনে রাখবে কোশ্চেনটা।
তো আমাদের ভারতের বৃহত্তম জলসেচের উৎস কিন্তু কূপ এবং নলকূপ, এবং দ্বিতীয় বৃহত্তম যদি বলে সেকেন্ড লার্জেস্ট, তো সেকেন্ড লার্জেস্ট হলো খাল। তো অঙ্গরাজ্যগুলির মধ্যে উত্তর এই প্রদেশ এমন একটা আমাদের রাজ্য যেখানে এই দুই প্রকার সেচ ব্যবস্থায় প্রথম স্থান অধিকার করে আছে ভারতের অন্যান্য স্টেটের মধ্যে। এছাড়া অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ট্যাঙ্কের মাধ্যমে জলসেচ ব্যবস্থা কিন্তু দেখা যায়। চলে আসো পরের কোশ্চেন, ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিলেন? দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকজনকে বিভিন্ন রকম উপাধি দিয়েছেন। কি কি উপাধি লেখো এখানে? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কি উপাধি দিয়েছিলেন? দিয়েছিলেন দেশ নায়ক, দেশ নায়ক উপাধি দিয়েছিলেন। আচ্ছা, এক্সট্রা ফ্যাক্ট যেগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো তোমরা পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড করতে পারবে না। বারবার বলেছি এগুলো তোমাদের নির্দিষ্ট টাইম, মানে এর আগে যে পর্যন্ত পিডিএফ প্রোভাইড করা হয়েছে সেই পর্যন্ত কিন্তু দিয়েছিলাম। এরপর থেকে আর পিডিএফ প্রোভাইড করা হবে না, এবং এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো কিভাবে ডাউনলোড করবে, নিচে মানে শুধুমাত্র প্রিন্টেড যে কোশ্চেন অ্যান্সার আছে এগুলো কিভাবে ডাউনলোড করবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ সেটা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অ্যাজ ইট ইজ @TheLearningExpertSD বলে লিখে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে, এবং সেখান থেকে তোমরা আজকের ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট লেখো রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে কি উপাধি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন ভারত পথিক, ভারত ভারত পথিক। নেক্সট লেখো এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ গান্ধীজিকে কি উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? গান্ধীজিকে দিয়েছিলেন মহাত্মা, মহাত্মা গান্ধী। মহাত্মা যে উপাধিটা এটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছিল মহাত্মা গান্ধীর মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? তো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি কি উপাধি দিয়েছিলেন? পুরুষ সিংহ, পুরুষ সিংহ উপাধি তিনি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন স্থানে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? তো এটা কোথায়? এটা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, এখানে বাকি যে অপশানগুলো আছে এগুলোর সাথে রিলেট করো। মহীশূর, মহীশূরে কি অবস্থিত? মহীশূরে অবস্থিত সেন্ট্রাল ফুড টেকনোলজি, সেন্ট্রাল, এগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়েছে, সেন্ট্রাল ফুড টেকনোলজি, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট। রিসার্চ ইনস্টিটিউটকে আমি শর্টে লিখছি RI, তোমরা ফুল ফর্মে লিখে রাখবে। কলকাতার যাদবপুরে অবস্থিত কি? যাদবপুরে অবস্থিত সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক, গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। দুর্গাপুরের, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কি অবস্থিত? সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেন্ট্রাল মেকানিক্যাল, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দুর্গাপুরে অবস্থিত। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউট নোট ডাউন করাবো, সেগুলো এখান থেকে পরপর নোট ডাউন করে নাও। তো এখানে ফার্স্টে লেখো ইন্ডিয়ান
ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লি, নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট এখান থেকে লেখো সেন্ট্রাল টোব্যাকো, সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট রাজমন্ড্রি, রাজমন্ড্রি কোন স্টেটে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শর্টে লিখে দিলাম এপি। অরুণাচল প্রদেশ ভেবে বসো না, পরবর্তীতে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট তিনটে একসাথে লেখো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট, চিনি গবেষণাগার কেন্দ্র। নেক্সট লেখো ন্যাশনাল সুগার কেন মানে আখ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নেক্সট আরেকটা লেখো ন্যাশনাল সুগার কেন ব্রিডিংটা লেখাচ্ছে এই কারণে, কারণ এটাই এক্সামে কোশ্চেন দিয়েছিল এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট কোথায় সেইটা মেরে চলে এসেছিল। তো খেয়াল রাখবে ন্যাশনাল সুগার কেন ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় সেটা অবস্থিত? কোয়েম্বাটোরে অবস্থিত ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, তামিলনাড়ুতে অবস্থিত। আর যদি বলে সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট কোথায়? উত্তরপ্রদেশের লখনৌ, নবাবের শহর লখনৌতে অবস্থিত। আর ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট তো এটা অবস্থিত এই উত্তরপ্রদেশেরই কানপুর শহরে, কানপুরে অবস্থিত চিনি গবেষণাগার কেন্দ্র। নেক্সট এখান থেকে নোট করো যে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায়? কারনাল হরিয়ানা কারনালে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট, আলু গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? সিমলাতে অবস্থিত, সিমলা হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট, নারকেল গবেষণাগার কেন্দ্র কোথায়? কাসেরগড় এ অবস্থিত। কাসেরগড় কোথায়? কেরালার কাসেরগড়ে সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল এস ফর হলো সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বা এই রিসার্চ ইনস্টিটিউট কলকাতাতেই অবস্থিত, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। নেক্সট কলকাতা থেকে আরেকটা লিখে রাখো পাট গবেষণাগার কেন্দ্র, ইংলিশে কি বলবো? সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত কি? পাট গবেষণাগার কেন্দ্র। 2023-এ তোমাদের যে WBCS এর এক্সামটা হয়েছিল সেখানে দুটো রিসার্চ ইনস্টিটিউট থেকে কোশ্চেন দিয়েছিল। কি দিয়েছিল সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কোথায়, এক্সাক্ট জায়গার নাম জানতে চাইছিল। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোন স্টেট এইটুকুই জানতো, এক্সাক্ট জায়গা জানতো না। তো মনে রাখবে জোরহাট, এবং অপশানে 4টে অপশানই কিন্তু আসামের স্টেটই দিয়ে দিয়েছিল। তো খেয়াল রাখবে আসামের জোরহাটে
চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত। আর সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চিকমাগালুর। এটাও কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানতো। কোথায়? কর্ণাটক, কিন্তু এক্সাক্ট জায়গা কিন্তু অনেকে জানতো না। তো অ্যান্সার কি হবে? কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট এখান থেকে লেখো যে রোড ইনস্টিটিউট, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট লেখো এখানে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনউ ইউপিতে অবস্থিত, লখনউ উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট লেখো এখান থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। দেরাদুন কোন স্টেটের মধ্যে পড়ে? উত্তরাখণ্ড। শর্টে লিখলাম ইউকে, উত্তরাখণ্ড লিখে নেবে। আর লিখে নাও লাস্ট বাট নট লিস্ট ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল চাল গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে অবস্থিত, কটক ওড়িশাতে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। ডাফলা, আবর, মিশমি এই উপজাতিগুলো কোন স্থানে দেখতে পাওয়া যায়, মানে কোন স্টেটে এদের এই সমস্ত উপজাতি দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে অরুণাচল প্রদেশের ডাফলা, মিশমি এই সমস্ত পাহাড় আছে এবং সেই পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের আশেপাশে এই সমস্ত উপজাতি কিন্তু সেখানে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশে সব থেকে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় গোন্ড উপজাতি, এছাড়া মুরিয়াস উপজাতি। তেলেঙ্গানাতে দেখতে পাওয়া যায় চেঞ্চু উপজাতি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা মোস্ট ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অনেক উপজাতি দেখতে পাওয়া যায়। ওরাও উপজাতি দেখতে পাওয়া যায়। ওনজেস দেখতে পাওয়া যায়। সেন্টিনেলস বা সেন্টিনেলিস দেখতে পাওয়া যায়। জারোয়া উপজাতি দেখতে পাওয়া যায়। শ্যাম্পেন উপজাতি কিন্তু দেখতে পাওয়া যায় কোথায়? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে। আচ্ছা, যদি এখানে কোশ্চেন করা হয় যে ভারতের সব থেকে লার্জেস্ট ট্রাইব কোনটা? লার্জেস্ট ট্রাইব মানে ভারতের সব থেকে বড় উপজাতি কোনটা? লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া। তো এটা অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী, কারণ তারপরে এখনো কিন্তু কোনো সেন্সাস বা জনগণনা হয়নি ভারতে। তো লার্জেস্ট ট্রাইব আমরা সেই রেসপেক্টে বলবো কি? ভিল ট্রাইব। আর এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে এখান থেকে রিলেট করো যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ট্রাইব কোনটা? লার্জেস্ট ট্রাইব, তো সেটা হয়ে যাবে কি? সাঁওতাল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ঝাড়খণ্ডেরও এটা একটা ট্রাইব। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনটি আন্তর্জাতিক হিংসা দিবস পালন করা হয়? এখানে ওটা একটু কেটে নেবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। আন্তর্জাতিক হিংসা দিবস পালন করা হয় কোন দিনটা?
আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় কোন দিনটা? তো আন্তর্জাতিক অহিংসা দিবস মহাত্মা গান্ধীর জন্মদিন যেদিন 2 অক্টোবরে পালন করা হয়। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। 23 ডিসেম্বরে আমরা পালন করি ন্যাশনাল ফার্মার্স ডে। ন্যাশনাল ন্যাশনাল ফার্মার্স ডে অর্থাৎ রাষ্ট্রীয় কিষাণ দিবস পালন করি। 14 নভেম্বর বাল দিবস অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন ডে। ন্যাশনাল চিলড্রেন ডে আমরা কিন্তু পালন করি। কোশ্চেন দেবে বা দিয়েছিল যে এই ন্যাশনাল চিলড্রেন ডে কার জন্মদিন উপলক্ষে আমরা পালন করি? তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা পালন করি 14 নভেম্বর কি ন্যাশনাল চিলড্রেন্স ডে। আর 20 আগস্টে পালন করা হয় সদ্ভাবনা দিবস। সদ্ভাবনা দিবস পালন করি কবে? আমরা পালন করি 20 আগস্ট, 20 আগস্টে। নেক্সট কোশ্চেন, হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার। এই যে গ্রন্থটা, এই গ্রন্থের লেখক কে? তো এই গ্রন্থের লেখক হলেন বিল গেটস। হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার গ্রন্থের লেখক কে? বিল গেটস। বিল গেটস কে ফাউন্ডার অফ মাইক্রোসফট। তোমাদের লাস্ট পিএসসি যে এক্সাম কন্ডাক্ট করিয়েছিল ফুড এসআই, ফুড এসআই এক্সামে কোশ্চেন দিয়েছিল মাইক্রোসফটের ফাউন্ডার কে? মাইক্রোসফট কোনো একটা শিফটে কিন্তু কোশ্চেন ছিল মাইক্রোসফটের ফাউন্ডার কে। তো অ্যান্সার কি হবে? বিল গেটস হলেন মাইক্রোসফটের ফাউন্ডার। বারাক ওবামার লেখা বই একটা তোমরা রিলেট করতে পারো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এ প্রমিস ল্যান্ড। প্রমিসড ল্যান্ড কার লেখা? বারাক ওবামার লেখা। জো বাইডেনেরও লেখা একটা বই রিলেট করতে পারো, প্রমিস মি কমা দিয়ে ড্যাড। প্রমিস মি কমা দিয়ে ড্যাড কার লেখা বই? এটা জো বাইডেনের লেখা বই। নেক্সট কোশ্চেন, ভার্জিন অফ দ্য রক্স এই যে চিত্রটা অঙ্কন করেছেন কে? তো ভার্জিন অফ দ্য রক্স এই চিত্রটা অঙ্কন করেছেন লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু এই চিত্রটা অঙ্কন করেছেন। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সব থেকে ফেমাস চিত্র যেটা বহুবার এক্সামে দিয়েছে মোনালিসা। কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। এছাড়া আরো দুটো চিত্রের নাম লিখে রাখো, ভার্জিন অফ দ্য রক্স। ভার্জিন অফ দ্য রক্স তো এটা এখানে কোশ্চেনই ছিল, এটা ছেড়ে দাও। লেখো দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। পাবলো পিকাসোরও কিন্তু এখান থেকে তোমরা একটা চিত্র এখান থেকে নোট ডাউন করে রাখো, গুয়েরনিকা। কার আঁকা? পাবলো পিকাসো। আরেকটা এখান থেকে নোট করো, দ্য ওল্ড গিটারিস্ট। দ্য ওল্ড গিটারিস্ট কার আঁকা? পাবলো পিকাসো। নেক্সট কোশ্চেন, যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটা চালু করেছে? তো যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বাঙ্গীন প্রকল্প, তার নাম কি? মুক্তির আলো, যার মাধ্যমে যৌনকর্মীদের পুনর্বাসন করা হয়। তাছাড়া মহিলা এবং তাদের কন্যা সন্তানদের নতুন করে আত্মসম্মানের সঙ্গে জীবনে বেঁচে থাকার যে সুযোগ সুবিধা সেটা প্রোভাইড করা হবে এই মুক্তির আলো যে প্রকল্প, মুক্তির আলো প্রকল্পের দ্বারা। তো অপশন ডি জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পুরানো পলিমাটি কি নামে পরিচিত? তো পুরানো পলিমাটি পরিচিত ভাঙর নামে, আর যদি দিত নতুন পলিমাটি,
নতুন পলিমাটি কি নামে পরিচিত? তো নতুন পলিমাটি খাদার নামে পরিচিত। নতুন পলিমাটি কি নামে? খাদার নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভারতরত্ন অ্যাওয়ার্ড, তো ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া প্রথম শুরু হয়েছিল 1954 সালে। তো প্রথম কে কে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে? ফার্স্ট অ্যাওয়ার্ডই। তো প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, এগুলো অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে কি, এই তোমরা যদিও এর আগের ক্লাসগুলোতে বলেছি, তোমরা যদি শুধুমাত্র একটা এক্সাম্পল হিসেবে বলছি, পিএসসির জন্য প্রিপারেশন নাও। তো পিএসসির জন্য যদি প্রিপারেশন, তাদেরকেও বলবো যে এই চ্যানেলে আরো দুটো এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস চলছে। একটা এসএসসি, যেখানে তোমাদের স্ট্যাটিক জিকে জিএস সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ পড়ানো হচ্ছে, এছাড়া আরেকটা পুলিশের জিকেজিএস এর ব্যাচ চলছে। তো সেই ক্লাসগুলো কিন্তু ফলো করবে, সেখানে যা যা জিনিস পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো, ফার্স্ট অ্যাওয়ার্ডই প্রথম কে পেয়েছেন? তো প্রথম কিন্তু তিনজন পেয়েছেন। কে কে? সর্বপল্লী রাধাকৃষ্ণান। তো এখানে লিখছি এস রাধা কৃষ্ণান। লেখো এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণান। চক্রবর্তী রাজা গোপালাচারিয়া। চক্রবর্তী রাজা স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর, তো বা শেষ গভর্নর কি হবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। আর একজন হলেন পদার্থবিদ সি.ভি. রামান। সি.ভি. রামান, রামান এফেক্টের জন্য ফিজিক্সে ভারতের প্রথম হিসাবে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কি, 2024-এ কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং কতজন পেয়েছে? 5 জন পেয়েছে। সেই 5 জন ব্যক্তি কে কে? তো ফার্স্ট লেখো কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর। নেক্সট লেখো প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও। নেক্সট লেখো চৌধুরী চরণ সিং। নেক্সট লেখো এখান থেকে কর্পূরী ঠাকুর, পি.ভি. নরসিমা রাও, চৌধুরী চরণ সিং। লেখো এম.এস, ভারতের গ্রিন রেভলিউশনের যিনি জনক ছিলেন ভারতের, কি? এম.এস. স্বামীনাথন। আরেকজনের নাম লেখো এল কে আডবাণী। তো এই 5 জন কিন্তু এই বছর 2024-এ ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। ভারতরত্ন অ্যাওয়ার্ড হলো হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো এইভাবে কোশ্চেন দিতে পারে যে ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? তো অ্যান্সার হয়ে যাবে ভারতরত্ন। সেকেন্ড হাইয়েস্ট যদি বলে পদ্মা বিভূষণ, থার্ড হাইয়েস্ট বললে পদ্মভূষণ, ফোর্থ হাইয়েস্ট বললে হয়ে যাবে পদ্মশ্রী। খেয়াল রাখবে। তো এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হলো এল কে আডবাণী, কারণ ইনি জীবিত অবস্থায় কিন্তু 2024-এ ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। আর বাকি যে 4 জন, এনারা কিন্তু মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, অর্থাৎ পস্থুমাসলি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট এখান থেকে, আচ্ছা, এখানে ভারতরত্ন অ্যাওয়ার্ডের উপর থেকে আরো দুটো পয়েন্ট এখানে তোমাদের নোট ডাউন করাবো, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কোশ্চেন দেবে যে সব থেকে কম বয়সী ভারতরত্ন অ্যাওয়ার্ডের নাম কি? ইয়াংগেস্ট অ্যাওয়ার্ডি, সব থেকে কম বয়স্ক ভারতরত্ন প্রাপক, তার নাম কি? তার নাম হলো শচীন টেন্ডুলকার। এবং ইনি একমাত্র খেলোয়াড়, সমস্ত খেলা জগৎ থেকে একমাত্র খেলোয়াড় যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তো যদি কোশ্চেন দেয় অনলি স্পোর্টস পারসন হু
হু গেট ভারতরত্ন অ্যাওয়ার্ড? তো অ্যান্সার কি হবে? সচিন টেন্ডুলকার। কত সালে পেয়েছিলেন? 2014 সালে সব থেকে ইয়াংগেস্ট হিসেবে এবং একমাত্র খেলোয়াড় হিসেবে। এখান থেকে ভারতরত্ন থেকে আরেকটা কোশ্চেন বহুবার বলতে পারো, ট্রিপল স্টার, 4টে স্টার, 5টা স্টার দিয়ে রাখতে পারো, বহুবার কোশ্চেন দিয়েছে যে প্রথম ফরেনার হিসাবে অর্থাৎ প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান, ভারতরত্ন ভারতরত্ন পান কে? ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট অপশনে থাকে কি নেলসন ম্যান্ডেলা, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানেই ভুল করে। তো নেলসন ম্যান্ডেলা নয়, পানকে খান আব্দুল গফফর খান, খান আব্দুল গফফর খান। কত সালে পেয়েছেন? সালটাও মনে রাখবে, সালটাও বহুবার এক্সামে জানতে চাইছে, 1987। এবং এই খান আব্দুল গফফর খান ইনি ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, অর্থাৎ সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? তো অ্যান্সার কি হবে? খান আব্দুল গফফর খান। দ্বিতীয় বিদেশি হিসাবে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান কে? নেলসন ম্যান্ডেলা। তখন হয়ে যাবে কি নেলসন ম্যান্ডেলা কত সালে? এর ঠিক 3 বছর পর 1990 সালে তিনি কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। ইনি সাউথ আফ্রিকার বাসিন্দা। নেক্সট কোশ্চেনে চলে আসো। হামাস যে জঙ্গি সংগঠনটি নিম্নলিখিত কোন দেশের? তো হামাস জঙ্গি সংগঠনটা হলো প্যালেস্টাইনের এটা জঙ্গি সংগঠন। লেবানন এর যে জঙ্গি সংগঠন তার নাম হলো হিজবুল্লাহ। আর নাইজেরিয়ার জঙ্গি সংগঠনের নাম হলো বোকো হারাম। এটা কিন্তু এক্সামে দিয়েছিল, বোকো হারাম কোন দেশের জঙ্গি সংগঠন? নাইজেরিয়া। আর আফগানিস্তানের প্রত্যেকেই জানো তালিবান, আল কায়দা দুটো হলো আফগানিস্তানের জঙ্গি সংগঠন। নেক্সট কোশ্চেনে চলে আসো। সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন গ্রিন রেল স্টেশনের শংসাপত্র লাভ করেছে? তো মনে রাখবে বিজয়ওয়াড়া রেল স্টেশন কিন্তু ভারতের রিসেন্টলি গ্রিন রেলওয়ে স্টেশনের তকমা পেয়েছে। তো অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল উধামপুর রেল স্টেশনের নাম পরিবর্তন করে মার্টায়ার ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন নামকরণ করেছে? তো এখানে শুধুমাত্র উধামপুরটা কোথায় অবস্থিত, কোন স্টেটে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, এটা জানলেই সহজে অ্যান্সার করতে পারবে। তো উধামপুর অবস্থিত জম্মু কাশ্মীরে, তো জম্মু কাশ্মীর এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি, এবং এটা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে KIFF উদ্বোধক কে ছিলেন? তো এটা সবারই পারা উচিত, কারণ যারা ক্লাস দেখছো আমি জানি প্রত্যেকেই রিলস দেখো, রিলসের ওপরে টাইম নষ্ট করো, এবং যখন এই আন্তর্জাতিক চলচ্চিত্রটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল তখন একটা রিলস খুব ভাইরাল হয়েছিল, সালমান খানের রিলস। সালমান খান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা রিলস কিন্তু ভাইরাল হয়েছিল। তো কে ছিলেন চিফ গেস্ট হিসেবে, মানে উদ্বোধক করতে কে এসেছিলেন? সালমান খান। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 20টা কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন কোশ্চেনে বা কোন জায়গায় তোমাদের ডাউট থাকছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।